আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে অসংখ্য ভালো আছেন। তো আজকের লেকচারে আমরা যে প্রশ্নটার সমাধান করব, সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরু স্থাপন করলে টর্ক ও সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো। তো আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা কি করব, একটা তড়িৎ দ্বিমেরু স্থাপন করব এবং সেখান থেকে টর্কের রাশিমালা এবং সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করব। তো সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের টর্কের রাশিমালা নির্ণয় করাটা জরুরি। তো প্রশ্ন যেহেতু দুইটাই বলছে, আমরা দুইটাই নির্ণয় করার ট্রাই করব। অথবা প্রশ্নটা এভাবে হতে পারে যে টর্ক ইকুয়াল পি ভেক্টর ক্রস ই ভেক্টর, মানে এটা কি ক্রিয়াশীল টর্ক, অথবা সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল মাইনাস পি ভেক্টর ডট ই ভেক্টর নির্ণয় করতে বলতে পারে, এভাবে বলতে পারে। তো আপনার সাজেশন বা বই দেখলে দেখতে পারবেন এই স্যাম প্রশ্নটা কয়েকভাবে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এটা সাধারণত কীভাবে সমাধান করতে পারি? তো প্রথমত আমি যে ব্যাখ্যামূলক অংশটুকু লিখে নেওয়ার চেষ্টা করেছি, বাকিটুকু খুব সুন্দরভাবে বুঝাই দেবো। ওকে, তো প্রথমত আমাদের মনে করতে হবে যে প্লাস কিউ মাইনাস কিউ দুইটা চার্জ পরস্পর হতে কত দূরত্বে, 12 দূরত্বে অবস্থান করে, বা 12 দূরত্বে এখানে অবস্থান করে একটি তড়িৎ দ্বিমেরু তৈরি করে। তো ঘটনাটা কি ঘটবে এখানে একটু খেয়াল করেন। এটা একটা পয়েন্ট, মনে করলাম এখানে প্লাস কিউ চার্জ, এখান থেকে এখানে একটা পয়েন্ট, এখানে হচ্ছে মাইনাস কিউ চার্জ, আর এদের দূরত্ব হচ্ছে 12 পরিমাণ। তো এখানে কি তৈরি করলো এরা, যে এই প্লাস কিউ মাইনাস কিউ চার্জ দুইটা পরস্পর হতে কত দূরত্বে অবস্থান করতেছে, 12 ডিস্টেন্সে। এই 12 ডিস্টেন্সে অবস্থান করে একটা কি করলো, এই যে তড়িৎ দ্বিমেরু একটা তৈরি করলো। ঠিক আছে, এখানে ফোর্স কাজ করবে, সেটা আমি পরে আলোচনা করতেছি। এরপরে এখানে আমরা তড়িৎ দ্বিভ্রামক ইকুয়াল আমরা জানি পি ইকুয়াল 2L কিউ। তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা দ্বিমেরু ভ্রামক ইকুয়াল কি জানি, 2L কিউ। কি ইকুয়াল পি ইকুয়াল 2L কিউ। এখানে 2Lটা মূলত কি, 2Lটা হচ্ছে আমাদের এখানে ডিস্টেন্স। তো এখানে 2L এর জায়গায় যদি ডি থাকতো, তাহলে আমরা পি ইকুয়াল তড়িৎ দ্বিভ্রামক বা দ্বিমেরু ভ্রামক ইকুয়াল লিখতাম ডি কিউ। এখানে যদি আমাদের ডিস্টেন্সটা হচ্ছে 2L, সো আমরা এখানে কি ব্যবহার করব, পি মানে তড়িৎ দ্বিমেরু ইকুয়াল বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক ইকুয়াল 2L কিউ। আমি বুঝতে পেরেছেন? তো মূলত আমাদের এই মানগুলো প্রয়োজন, সো আমরা এখন থেকে এগুলো জেনে নিচ্ছি। তাহলে প্রথমত কি করব, আমাদের একসঙ্গে আমরা পড়ার চেষ্টা করি, ট্রাই করি। মনে করি প্লাস কিউ ও মাইনাস কিউ চার্জ বিশিষ্ট দুইটি পরস্পর হতে কত দূরত্বে, 12 দূরত্বে অবস্থান করে এদের একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক তৈরি করে। কিভাবে, প্লাস কিউ এবং মাইনাস কিউ চার্জ দুইটা 12 দূরত্বে অবস্থান করে তড়িৎ দ্বিমেরু তৈরি করতেছে, এবং এদের দ্বিমেরু ভ্রামক হচ্ছে যে দূরত্ব পি ইকুয়াল, যে দূরত্বটা সেই দূরত্বের সঙ্গে আমাদের চার্জের গুণফল। আচ্ছা, এখন কি করব, ধরা যাক দ্বিমেরুটিকে একটি বৈদ্যুতিক ক্ষেত্র এর মধ্যে স্থাপন করা হলো। তো এই যে আমাদের তড়িৎ দ্বিমেরুটা দেখতে পাচ্ছি, আমি জাস্ট চিত্রটা খাতায় ভালো করে আর্ট করা আছে না, যাতে এই যে তড়িৎ দ্বিমেরুটা আর্ট করা হলো, এটা কোথায় স্থাপন করা হয়েছে, একটি বৈদ্যুতিক ক্ষেত্র এর মধ্যে স্থাপন করা হলো। তো একটা বৈদ্যুতিক ক্ষেত্র, মনে করি এটা একটা বৈদ্যুতিক ক্ষেত্র, এই যে টানগুলো দিচ্ছি, এটা হচ্ছে একটা বৈদ্যুতিক ক্ষেত্র ই। ঠিক আছে, এই যে তড়িৎ দ্বিমেরুটা ছিল সেটা কি, এই যে বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্যে আমরা স্থাপন করে ফেললাম। আচ্ছা, দ্বিমেরু ভ্রামক পি বৈদ্যুতিক ক্ষেত্র ই এর সাথে একটি কোণ থিটা উৎপন্ন করে। তো বলতেছে যে দ্বিমেরু ভ্রামক কি পি, এই পুরোটাকে যদি আমরা দ্বিমেরু ভ্রামক সেটাকে যদি আমরা পি চিন্তা করি, তাহলে এটা কি বৈদ্যুতিক ক্ষেত্র ই এর সাথে একটা কি করবে, থিটা কোণ উৎপন্ন করবে। আচ্ছা, আমরা এখানে একটা তড়িৎ দ্বিভ্রামক নিতে পারি এইরকম, যে জাস্ট সিম্পল এটা ডিস্টেন্স বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা আরেকটা টান দিতে পারি যে এটুকু ডিস্টেন্স বোঝাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিভ্রামক। ঠিক আছে, এখানে একটা বল কি কাজ করবে, ফোর্স, একটা পজিটিভ ফোর্স কাজ করবে হচ্ছে কি পজিটিভ চার্জের দিকে, আর নেগেটিভ চার্জের দিকে আমাদের নেগেটিভ ফোর্স কাজ করবে। আচ্ছা, তো বলতেছে এখানে এই যে তড়িৎ দ্বিভ্রামকের এখানে একটা কি করবে, যে তড়িৎ ক্ষেত্র বরাবর একটা থিটা কোণ উৎপন্ন করবে। তো এখানে আমাদের যে তড়িৎ দ্বিভ্রামক পি, এই বরাবর একটা আমাদের কি করলো, তড়িৎ ক্ষেত্রের সাথে একটা থিটা কোণ উৎপন্ন করলো। আচ্ছা, দ্বিমেরু ভ্রামক পি বৈদ্যুতিক ক্ষেত্র ই এর সাথে কি করলো, একটা থিটা কোণ উৎপন্ন করলো। ফলে দুটি সমান ও বিপরীত বল
প্লাস এফ ও মাইনাস এফ ক্রিয়াশীল থাকে। তো আমরা একটু চিত্রটা একটু ফাইনাল চিত্রটা একটু দেখার চেষ্টা করি। তো এই চিত্রটা আপনারা আর্ট করবেন, এই ব্যাখ্যাগুলো দেওয়ার পরে এই চিত্রটা আর্ট করবেন, ঠিক আছে, সোজাসুজি। তো এখানে ঘটনা দেখেন, এটা একটা তড়িৎ ক্ষেত্র এবং এখানে আমাদের কি যে ঘটনা ঘটতেছে যে এখানে আমাদের কি এই যে মাইনাস কিউ থেকে প্লাস কিউ পর্যন্ত যে দূরত্বটা, এটা কি আমাদের হচ্ছে একটা দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু তৈরি করতেছে এবং এর দূরত্ব কত 12 পরিমাণ। তো আপনারা চাইলে ডাক্তার দিতে পারেন, না দিতে পারেন। এবং এটা কি ফলে দুইটি সমান ও বিপরীত বল, একটা প্লাস এফ এবং একটা কি মাইনাস চার্জের দিকে মাইনাস ঋণাত্মক বল, এবং পজিটিভ চার্জের দিকে পজিটিভ বল কাজ করতেছে। এবং এই তড়িৎ ক্ষেত্রের সাথে একটা আমাদের কি থিটা কোণ উৎপন্ন হচ্ছে। এবং এই যখন তড়িৎ ক্ষেত্রের সাথে আমাদের দ্বিমেরুটা কাজ করতেছে, তখন এর নিচে একটা আমাদের কি টর্ক উৎপন্ন হবে, এর সঙ্গে একটা আমাদের টর্ক উৎপন্ন হবে। সেই টর্কটাকে আমরা টাও দ্বারা প্রকাশ করে থাকি, টাও ভেক্টর দ্বারা প্রকাশ করে থাকলাম। তো কি হচ্ছে, বলটা টর্কটা নিচে নিচে আসার কারণটা কি? মূলত আমরা যে ডান হস্ত রুলস জানি না, বল এদিকে যাচ্ছে, এদিকে গিয়ে এদিকে যাচ্ছে, তখন ডান হস্ত রুলস অনুযায়ী কিন্তু আমাদের হাতের যে আঙ্গুলটা, বুড়ো আঙ্গুল, সে নিচের দিকে থাকবে। সো আমরা টর্কটাকে কি করলাম, নিচের দিকে লিখে দিলাম। তো সুন্দরভাবে এই বর্ণনাটুকু দেওয়ার পরে এই চিত্রটা মাস্ট বি আপনারা আর্ট করে দেবেন, খুবই সিম্পল, ঠিক আছে। তো আশা করি এই বর্ণনাটা বুঝতে পেরেছেন। এখন যে গাণিতিক অংশ বা ব্যাখ্যামূলক অংশটুকু আমি খাতে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, ফিজিক্স 3 ব্যাপারটা কি, যে প্রশ্নগুলো মোটামুটি খুব বেশি না, প্রশ্ন কমই আছে, বাট দেখা যায় যে উত্তরগুলো প্রায় সেম টাইপের হয়, একই ধরনের হয়, এই জন্য মনে রাখা একটু কঠিন হয়ে যায়। সো একটু রিল্যাক্সে পড়াশোনা করার চেষ্টা করবেন। তাহলে এখন আমরা ওই ব্যাখ্যামূলক অংশ চিত্র আঁকার পরে আমরা যতটুকু যেখান থেকে শুরু করবো, অতএব ক্রিয়াশীল, আমরা যেহেতু টর্কের কি করব, টর্কের রাশিমালা নির্ণয় করবো, ক্রিয়াশীল টর্ক টাও ইকুয়াল। তো এটা টর্ক ইকুয়াল আমরা লিখতে পারি কি, বল গুণন দূরত্ব বা বল গুণন সরণ, একই জিনিস। তো বল হচ্ছে আমাদের এফ ক্রস বা গুণন আমাদের হচ্ছে সরণ বা দূরত্বটা কত মূলত। তো আমরা দেখলাম যে আমাদের তড়িৎ দ্বিমেরু যেটা ছিল, সেটা জাস্ট দূরত্ব ছিল কত, 12। বল গুণন সরণ, তো সরণটা হতে গেলে মূলত এখানে একটা আমরা এই তড়িৎ ক্ষেত্রের সাথে আমাদের যে থিটা উৎপন্ন হচ্ছে, সেই তড়িৎ ক্ষেত্রের সাথে আমরা এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। যদি আমরা এভাবে দিয়ে দিই, এই যে তড়িৎ ক্ষেত্রটা ছিল এবং তড়িৎ বিভব ছিল, থিটা যেখানে কোনটা ছিল, সেখানে যদি আমরা একটা লম্ব আর্ট করে ফেলি, তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। তো আমাদের যে দূরত্বটা দরকার বা সরণটা, সেটা কিন্তু আমাদের এই যে শুধু যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের এটা কিন্তু না, আমাদের যে তড়িৎ ক্ষেত্র সহ আমাদের যে ডিস্টেন্সটা তৈরি হবে, সেই ডিস্টেন্সটা নেওয়ার ট্রাই করতে হবে। তাহলে এখানে আমাদের কিসের মানটা, এই লম্বর মানটা বের করতে হবে। ওকে, এই লম্বটাকে যদি আমরা ডি মনে করি, এই ডিস্টেন্সটাকে আমরা ডি মনে করলাম, ঠিক আছে, এই দূরত্বটাকে আমরা ডি মনে করলাম, তাহলে আমরা এখন সাইন থিটা ইকুয়াল কি লিখতে পারবো, আমাদের যেহেতু এখানে অতিভুজ আছে এবং আমাদের কি এখানে ডিস্টেন্স, যেহেতু আমরা এই লম্বর মানটা বের করতে হবে, সো ডি দেওয়া আছে, তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল কি লিখতে পারবো, লম্ব বাই অতিভুজ, মানে ডি ধরে দিয়েছি, এটা ডি বাই, দেখা যাচ্ছে না মেবি, সাইন থিটা কি লিখতে পারবো, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ডি এবং অতিভুজ হচ্ছে আমাদের এখানে 12। তাহলে এখানে ডি ইকুয়াল কি লিখতে পারবো, ডিটা ক্রস গুণন করে ডিটাকে এবার সে রেখে দিলাম, 12টাকে যদি এবার পার করে দিই, তাহলে 12 সাইন থিটা। তাহলে আমাদের এই ডিস্টেন্সের জায়গাটা কি আসলো, 12 সাইন থিটা। তাহলে আমাদের যে বলগুলো সরণের দরকার ছিল, সেই সরণটা আমরা নতুন করে বের করলাম, সেই সরণটা কত আসতেছে আমাদের, 12 সাইন থিটা। আচ্ছা, তাহলে বল গুণন দূরত্ব বা বল গুণন সরণের ক্ষেত্রে সরণের মানটা আমাদের কত হবে, 12 সাইন থিটা। ওকে, আচ্ছা, তো টর্ক ইকুয়াল, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে 2LF, দুটোর সঙ্গে গুণ করে দিলাম, 2LF সাইন থিটা, বা 2L, এখানে F ইকুয়াল আমরা কি লিখতে পারবো, এই ক্রিয়াশীল বল ইকুয়াল লিখতে পারবো বা বল ইকুয়াল লিখতে পারবো আমরা QE, চার্জের সাথে যে তড়িৎ ক্ষেত্রের মানে আধানের সাথে যে তড়িৎ ক্ষেত্রটা আছে E, এই তড়িৎ ক্ষেত্রের গুণফলটা হচ্ছে আমাদের কি F এর মান। তাহলে এখানে লিখতে পারবো QE সাইন থিটা। আমরা সাইন রুট দিব বা অথবা ব্যাখ্যায় আমরা লিখতে পারতাম, এটা সমস্যা নেই। তো আমরা এখানে সাইন রুট দেবো, যেহেতু F ইকুয়াল হচ্ছে কি QE, অথবা আপনারা চাইলে এটা ক্রিয়াশীল বল ইকুয়াল, যেখানে তড়িৎ দ্বিভারক P ইকুয়াল লিখছি, সেখানে আপনারা চাইলে কি লিখতে পারেন, এটাও লিখতে পারেন যে বল ক্রিয়াশীল বল F ইকুয়াল Q ইন্টু E। আমরা এখানে যেহেতু সাইড নোট দিয়ে দিচ্ছি, আর সমস্যা নেই।
তো এখানে একটা ব্যাপার 2L3 মনে আছে 2L3 ইকুয়াল আমরা কি পেয়েছিলাম তড়িৎ দ্বিভ্রামক P ইকুয়াল 2L3 তাহলে আমরা এই 2L3 ইকুয়াল কি লিখতে পারবো এখানে P লিখতে পারবো তাহলে PE sin থিটা আর এখানে লিখে দেবো যেহেতু P ইকুয়াল হচ্ছে 2L3 ওকে অতএব তাহলে এখানে কি টর্ক ইকুয়াল পেলাম আমরা PE sin থিটা তো এটা আমরা কিন্তু টর্কের রাশিমালা পেয়ে গেছি এটাকে ভেক্টর রূপে প্রকাশ করলে হয়ে যাবে অতএব লিখবো অতএব ভেক্টর রূপে সরি এটা ভেক্টর রূপে ঠিক আছে ভেক্টর রূপে প্রকাশ করে পাই টর্ক ইকুয়াল এই টর্কটা কি করবো ভেক্টর রূপে প্রকাশ করতে টর্ক ইকুয়াল টর্কের উপরে ভেক্টর দিলাম এখন যে বিষয়টা এখানে জানতে হবে আমাদেরকে যে a cos b ইকুয়াল মূলত কি লেখা যায় আমরা জানি a cos b ইকুয়াল লেখা যায় যে a b sin থিটা ঠিক আছে একক ভেক্টর সেটা না লিখলে হবে সমস্যা নাই তো a b sin থিটা তো দেখেন p e sin থিটা ইকুয়াল কি লিখতে পারবো তাহলে অবশ্যই p cross e এখানে একটু খেয়াল করবেন a b sin থিটা কিন্তু আছে a b sin থিটা থাকলে লেখা যায় a cross b তাহলে p e sin থিটা আছে তাহলে কি লেখা যাবে p cross e ইকুয়াল p e sin থিটা ঠিক আছে তাহলে আমরা এই যে আমাদের PE sin থিটা ছিল সেটাকে যদি ভেক্টর রূপটা দেই ভেক্টর রূপে যদি প্রকাশ করার চেষ্টা করি তাহলে PE sin থিটাকে আমরা লিখতে পারবো P cross E ভেক্টর ওকে তো এই ছিল আমাদের কি ক্রিয়াশীল টর্ক এটা আমাদের অ্যান্সার যে প্রথম যে ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় হয়ে গেছে তো এখন আমরা যেটা সঞ্চিত শক্তির রাশিমালা সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল যে সঞ্চিত শক্তির রাশিমালাটা নির্ণয় করতে হবে সেটা বের করার চেষ্টা করি আই হোপ আপনারা এটা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং ক্লাসটা এনজয় করতেছেন আচ্ছা তো আবার আমি সে আমার কাঙ্ক্ষিত নোটে চলে যাব যাতে বুঝে দিতে পারি খুব সহজে ব্যাখ্যামূলক অংশগুলো লেখালেখি প্যারা ঠিক আছে ক্লাসের মধ্যে অনেক সময় নষ্ট হয় তো সঞ্চিত শক্তিটা মূলত কীভাবে কাজ করতেছে এবং সঞ্চিত শক্তির রাশিমালাটা আমরা কীভাবে নির্ণয় করবো একটু দেখার চেষ্টা করি তো অবশ্যই আমাদের কিন্তু মাস্ট বি আমাদের যেটা দরকার আমাদের সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করতে যদি বলে শুধু তবুও কিন্তু আমাদের ক্রিয়াশীল টর্কের রাশিমালা বের করে আসতে হবে এতদূর পর্যন্ত কারণটা হচ্ছে আমাদের ক্রিয়াশীল টর্কের মানটা কিন্তু সঞ্চিত শক্তিতে প্রয়োজন তো বলতেছে বহিস্থ বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্যে একটি তড়িৎ দ্বিমেরু স্থাপন করলে এটা একটি টর্ক অনুভব করে তো বলতেছে আমরা একটা বহিস্থ বাইরের একটা বিদ্যুৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা তড়িৎ দ্বিমেরু স্থাপন করলাম যেটা আমাদের একটু আগে দেখলাম যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি করছে একটা তড়িৎ দ্বিমেরু স্থাপন করছে যার ফলে কি এটা টর্ক অনুভব করতেছে কি করতেছে নিচের দিকে একটা টর্ক অনুভব করতেছে আমি চিত্রটা আবার দেখাচ্ছি না জাস্ট আমাদের তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ছিল এরকম ছিল এখানে একটা টান ছিল এদিক থেকে পর্যন্ত এবং নিচে একটা কি টর্ক অনুভব করতেছিল ফলে দ্বিমেরুটি ক্ষেত্ররেখা বরাবর চলে আসবে তো দ্বিমেরুটি কি যে আমাদের যে ক্ষেত্র রেখাটা ছিল তড়িৎ ক্ষেত্র সেই রেখা বরাবর আসবে তাহলে এই দিক পরিবর্তন করতে হলে বহিস্থ উৎস কর্তৃক কাজ করতে হবে যার কিছু বিভব শক্তি রূপে সঞ্চিত থাকবে তো এখন বলতেছে আমরা যদি যে তড়িৎ দ্বিমেরুটা ক্ষেত্র রেখা বরাবর চলে আসবে এখন এটা যদি দিক পরিবর্তন করতে চাই আমাদের বাইরে থেকে একটা ফোর্স প্রয়োগ করতে হবে সেটা আমাদের যদি এটা যদি কলম হয় এটা যদি এভাবে থাকে এটাকে আমরা কি করতে হবে ফোর্স একটা প্রয়োগ করে কিন্তু বাঁকা করতে হবে তো সেটা বলতেছে যে বহিস্থ উৎস কর্তৃক কাজ করতে হবে তো আমাদের যে শক্তি প্রয়োগ করতেছে এটা মূলত কাজ যার কিছু বিভব শক্তি রূপে সঞ্চিত থাকবে ধরি তড়িৎ দ্বিমেরুকে থিটা নোট থেকে থিটা কোণে ঘুরিয়ে স্থাপন করতে কৃতকাজ তো আমরা মূলত ঘটনাটাকে একটু ব্যাখ্যা করি আমাদের তড়িৎ ক্ষেত্র ছিল তড়িৎ দ্বিমেরু ছিল এখানে টর্ক উৎপন্ন হচ্ছে বাট আমরা চাচ্ছি যে এটাকে একটু সরাবো ঠিক আছে তো তখন যে থিটা যে কোণে ছিল সেটা কি প্রথম যে কোণে ছিল সেটা কি অবশ্যই থিটা নোট মানে আদি কোণে এবং যখন সরাচ্ছি একটু বাঘাটারি করতেছি তখন কি হচ্ছে একটা নতুন একটা বিভব শক্তি রূপে সঞ্চিত থাকতে চায় এবং একটা কাজও হচ্ছে বহিস্থ উৎস কর্তৃক কাজও হচ্ছে এবং কি এই যে তড়িৎ দ্বিমেরুটা কিন্তু বাঁকাও হয়ে যাচ্ছে বাইরে থেকে ফোর্স দেওয়ার ফলে এবং তখন কোণটা কিন্তু চেঞ্জ হয়ে গেল আগে মনে করেন এরকম যে কোণটা ছিল সেটা যদি তড়িৎ কোনো ফোর্স প্রয়োগ করা হয় সেটা কিন্তু অন্যদিকে চলে যাবে বা এরকমই যদি থাকে তড়িৎ দ্বিমেরুটা তখন ফোর্স প্রয়োগ করলে কি অন্যদিকে চলে যাবে তো যে কোণটা ছিল সেই কোণটা কি থাকবে না তো সেই কথা বলছে তড়িৎ দ্বিমেরুকে আপনারা এটা কিন্তু অবশ্যই নোট করে নেবেন বুঝে করার ট্রাই করবেন তড়িৎ দ্বিমেরুকে থিটা নোট প্রথম কোণ মনে করলাম থিটা নোট সেটা 90 ডিগ্রি হতে পারে 10 ডিগ্রি হতে পারে থেকে কত কোণ থিটা কোণে ঘুরিয়ে মানে থিটা নোট ছিল মানে আদি কোণ থেকে আমরা অন্য কোণে ঘুরালাম সেটা থিটা ধরলাম থিটা কোণে ঘুরিয়ে স্থাপন করতে কৃতকাজ তো আমি এইটুকু অংশ এখন বুঝিয়ে দিচ্ছি তাহলে এটুকু ব্যাখ্যা সঞ্চিত শক্তি ব্যাখ্যা লেখার পরে আমরা যে অংশটুকু করব এখন যে থিটা নোট থেকে
ধরি তড়িৎ দ্বিমুখে, ঠিক আছে, থিটা নট থেকে থিটা কোণে ঘুরে স্থাপন করতে কৃতকাজটা কি হবে এখানে আমাদের ডাব্লিউ ইকুয়াল থিটা থেকে কত থিটা নোটটা কেন নিচ্ছে লোয়ার লিমিট, কারণ আদি জিনিসটা সবসময় লোয়ার লিমিট হয় এবং থিটা নোট থেকে উন্নত হয়ে থিটাতে যাচ্ছে, তো থিটাটা আমাদের আপার লিমিট। এবং এখানে আমরা টাউ ডি থিটা দিব, এটা আমাদের কি এই যে থিটা নোট থেকে থিটা কোণে ঘুরে স্থাপন করতে কৃতকাজটাকে বোঝাচ্ছে। আমি যদি একটু সাইড নোট দেওয়ার ট্রাই করি, মূলত আমরা কাজ ইকুয়াল কি জানি, ডাব্লিউ ইকুয়াল ইন্টিগ্রাল ডি ডাব্লিউ, মানে কি বোঝাচ্ছে একটা বিশাল এলাকার কাজকে আমরা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজের পরিমাণের সমষ্টি দ্বারা কাজটাকে বোঝাচ্ছে, মানে হচ্ছে পুরো একটা অংশের একটা কাজ নির্ণয় করবো, সেক্ষেত্রে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের কাজগুলোর পরিমাণ জানি। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণের কাজগুলোর সমষ্টি নির্ণয় করতে গেলে করার পরে আমরা কি পুরো কাজটার পরিমাণ জানবো, তো সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রাল ইউজ করতে হয়। ইন্টিগ্রাল ইউজ করা মানে যে ক্ষুদ্র পরিমাণ কাজের পরিমাণ জানি সেগুলোর যোগফল এই ইন্টিগ্রাল দ্বারা করা হবে, ইন্টিগ্রাল দ্বারা করার পরে আমাদের মোট কাজের পরিমাণটা পাবো। সো এক্ষেত্রেও আমরা এই কাজটাই করবো এখানে, যে ডাব্লিউ ইকুয়াল ইন্টিগ্রাল ডি ডাব্লিউ। তো এখানে ডি ডাব্লিউ ইন্টিগ্রালের যে আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে থিটা নোট থেকে থিটা, আর ডি ডাব্লিউ ক্ষুদ্র ক্ষুদ্র কাজটা কার কাজ করব, টর্কের কাজ করব। তো টর্ক ডি থিটা, যেহেতু থিটা এটা কোণে আবর্তিত হচ্ছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে আমি একটু বলি, এই যে এফ ইকুয়াল কিউ লিখলাম না, এটা আপনারা চাইলে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এই যে বলগুলো ছিল না, বিপরীত বল প্লাস কিউ মাইনাস এফ ক্রিয়াশীল থাকে, তো এখানে আপনারা চাইলে লিখে দিতে পারেন যে যাদের প্রত্যেকটির মান হবে বল এফ ইকুয়াল কিউ ই, ঠিক আছে, চাইলে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি আসলে এটা দিই নাই অ্যাড, জাস্ট ওখানে লিখে দিচ্ছি যেহেতু এফ ইকুয়াল কিউ ই, আপনি চাইলে লিখে দিতে পারেন যাদের মান প্রত্যেকটির মান হবে এফ ইকুয়াল কিউ ই। আচ্ছা, তো আমরা টর্ক ইকুয়াল কি জানি, দেখেন আমরা যে টর্কের রাশিমালা নির্ণয় করলাম, সেই টর্ক ইকুয়াল কি জানি আমরা, পিই সাইন থিটা, তাই না, আমরা যেটা প্রথমত পেয়েছি ভেক্টর রূপ ছাড়াই। তো আরেকটা কথা, এই কাজটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, চাইলে আমরা সঞ্চিত শক্তি দ্বারা প্রকাশ করে ফেলতে পারি। মানে কি, এটা এক প্রকার আমাদের কি স্থিতিশক্তি হিসেবেও কাজ করতেছে বা সঞ্চিত শক্তি ইউ হিসেবে কাজ করতেছে, কারণ সঞ্চিত শক্তিটা হচ্ছে মূলত আমাদের কাজ। অথবা আমরা এটা ক্যালকুলেশন করে আমরা এই কাজটাকে ইউ হিসেবে বিবেচনা করি, অথবা এখানে আমরা লিখে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের কিসের মান, ইউ এর মান। তো তাহলে ডাব্লিউ ইকুয়াল যেটা হয়, এটা ইকুয়াল যদি ইউ হয়, তাহলে ইউ ইকুয়াল তো এটাই হবে। তাহলে আমরা এখন ইউ ইকুয়াল লিখতে পারি থিটা থেকে থিটা নট, টাউ ইকুয়াল লিখতে পারবো কি, এর সমীকরণটা হচ্ছে পিই সাইন থিটা, এই ডি থিটা আছে, আর টর্কের যে রাশিমালা সেটা লিখে দিলাম পিই সাইন থিটা। এখন এখানে থিটা থেকে থিটা নট, পিই সাইন থিটাকে আমরা কিভাবে কাজ করতে পারি একটু দেখি। এই পিইটা ধ্রুবক এখানে, ঠিক আছে, তো এই পিইটাকে আমরা চাইলে সামনে নিতে পারবো এবং এই সাইন থিটা ছিল, সাইন থিটা থাকুক ডি থিটা। তো আমরা সাইন থিটাকে ইন্টিগ্রাল করলে আমরা ইন্টিগ্রেশনের যে সূত্র জানি, যে সাইন থিটাকে যদি ইন্টিগ্রেশন করা হয়, সাইন থিটাকে যদি ডি থিটার সব ইন্টিগ্রেশন করা হয় তাহলে মাইনাস কস থিটা চলে আসে। তাহলে এখানে আসবে পিই মাইনাস কস থিটা, এবং এখানে দেখার বিষয় হচ্ছে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া আছে, সে আপার লিমিট এবং লোয়ার লিমিটগুলো আমাদের ইউজ করতে হবে। তো আপার লিমিটটা হচ্ছে মূলত আমাদের কি থিটা থেকে থিটা নট, ওকে, আপার লিমিট থিটা, লোয়ার লিমিট থিটা নট। তো এখন কি করবো আমরা, পিই মাইনাস কস থিটার জায়গায় কি বসবে, প্রথমত আপার লিমিটটা বসবে, থিটার জায়গায় থিটা বসবে, কি সূত্রের মাইনাস দিতে হবে, বাট লিমিট বসানোর সূত্রের মাইনাস দিলাম, কিন্তু সামনে একটা মাইনাস থাকার কারণে এই মাইনাসটা সূত্রের মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন এখানে থাকবে কস লোয়ার লিমিট কত থিটা নট, লোয়ার লিমিট থিটা নটটা দিয়ে দিলাম, ওকে। তো এরপরে কি করবো আমরা, পিই এখানে আমাদের গুণ করে দেই, তো মাইনাস কস থিটার সঙ্গে গুণ হলে মাইনাস, কিন্তু মাইনাস পিই কস থিটা হয়ে যাবে, এখানে প্লাস পি কস থিটা নট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কি ইকুয়াল পেলাম, অতএব আমরা এটা ইউ ইকুয়াল পাচ্ছি। দেখেন আমরা কিন্তু চাইলে এটুকুর ক্যালকুলেশন করে এতটুকু আসার পরেও লিখে দিতে পারতাম যে কি, যে একে স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তি ইউ হিসেবে বিবেচনা করি, অথবা আমি কি করেছি এখানে ডাব্লিউ ইকুয়াল যে কাজের পরিমাণটাকে আমরা ইউ হিসেবে লিখতে পারি, কারণ শক্তিটাই হচ্ছে মূলত কাজ। তো ডিরেক্ট এখানেই কাজটা করে ফেলেছি যে ডাব্লিউ ইকুয়াল এটা ইকুয়াল ইউ, তখন আমরা ইউ ইকুয়াল এটা ধরে টর্কের রাশিমালা যে মানটা সেই মানটা বসাই দিছি,
এবং বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করে ফেলেছি। তো এটাই মূলত সঞ্চিত শক্তির পরিমাণ। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে যে এখানে থিটা নোট মান আদি মানটা আমাদের 90 ডিগ্রি নিতে হবে। এই যে থিটা নোট আছে, থিটা নোটের মানটা আমাদের 90 ডিগ্রি নিতে হবে। কারণটা হচ্ছে এই 90 ডিগ্রিতেই আমাদের কি আদি মানটা সবচেয়ে সর্বনিম্ন থাকবে, আর সর্বনিম্ন থেকে সাধারণত মানটা কি আমাদের শুরু করতে হয়। তো আমরা এর জন্য কি করব যে এটাই ওখানে লিখে দিতে পারেন যেটা সঞ্চিত শক্তির পরিমাণ। এটি সঞ্চিত শক্তির পরিমাণ। ওকে, তো এখন লিখব যদি আদি অবস্থায় থিটা নট ইকুয়াল 90 ডিগ্রি হলে, ঠিক আছে, আদি অবস্থায় থিটা নট ইকুয়াল আমরা কত নিলাম 90 ডিগ্রি। কারণটা কি সর্বনিম্ন শক্তি থাকবে 90 ডিগ্রিতে, সর্বনিম্ন শক্তি থাকায় 90 ডিগ্রি থিটা নট ইকুয়াল। কিন্তু তাহলে ইউ ইকুয়াল আমাদের কি ছিল মাইনাস পিই কস থিটা প্লাস কি ছিল পিই কস থিটা নট। তো থিটা নট ইকুয়াল কি বসাবো আমরা, থিটা নট ইকুয়াল বসাবো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি বসাই, তাহলে মাইনাস পিই কস থিটা প্লাস পিই কস 90। কস 90 ডিগ্রির মান কত আমরা সকলে জানি, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো কস 90 ডিগ্রির মান 0 যদি হয় তাহলে 0 সঙ্গে পি যদি গুণ হয় তাহলে কি হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে অতএব আমরা ইউ ইকুয়াল সঞ্চিত শক্তি ইকুয়াল কি পাবো মাইনাস পিই কস থিটা। ঠিক আছে, তো এটাকে এরকম রাখলে হবে না, আমাদের ভেক্টর রূপে প্রকাশ করতে হবে। তো ভেক্টর রূপে প্রকাশের ক্ষেত্রে আমরা জানি কি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কি এ বি কস থিটা। আমরা এ ক্রস বি ইকুয়াল জানতাম এ বি সাইন থিটা, আর এ বি কস থিটা ইকুয়াল লিখতে পারি কি এ ডট বি এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এখানে দেখেন পিই কস থিটা, পি কে এ মনে করি, ই কে আমরা বি মনে করি, তাহলে এ বি কস থিটা ইকুয়াল লিখতে পারবো কি এ ভেক্টর ডট বি ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে আমরা এটাকে লিখতে হবে পি ভেক্টর ডট ই ভেক্টর। অতএব ভেক্টর রূপে প্রকাশ করে পাই ইউ ইকুয়াল হচ্ছে এই যে মাইনাসটা সামনে ছিল থাকবে, আর এটাকে কি এ বি কস থিটার যে সূত্রটা সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এ বি কস থিটা যেহেতু এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এটাকে লিখতে পারবো কি পি কস থিটা ইকুয়াল পি ভেক্টর ডট হচ্ছে ই ভেক্টর। তো আমাদের এটা হচ্ছে সঞ্চিত শক্তির রাশিমালা। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তাহলে আমি কিন্তু এই খাতাতে জাস্ট গাণিতিক অংশগুলো মানে লিখে দিলাম, বাকি যে সিস্টেমের সিরিয়ালি টর্কের যে ব্যাখ্যামূলক অংশ, এরপর কি টর্কের রাশিমালা বের করলাম, এরপর সঞ্চিত শক্তির ব্যাখ্যামূলক অংশ, এরপর কি করলাম আমরা সঞ্চিত শক্তির রাশিমালাটা বের করলাম। ঠিক আছে, আই হোপ সকলে বুঝতে পেরেছেন এবং ক্লাসটা এনজয় করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।